আইন তো সবার জন্য। কাকে মানে কি আবার? এটা আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি। এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট। এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। ভায়োলেশন বিএনপি শুরু করেছে, আমি বলেছি অহংকারের কারণে করেছে। সরকার যেদিন ওথ নিল, ওথ নেওয়ার ক্ষেত্রে দুটি শপথ নেওয়ার কথা ছিল, একটি শপথ আপনারা নিয়েছেন এবং একটির কথা আপনারা বলছেন পরে নেবেন, এবং সেক্ষেত্রে আমরা এমনটা শুনছি যেটা বিএনপি অহংকার দেখিয়েছে মেজরিটির কারণে। আপনি কি একটু আমাকে ব্যাখ্যা করবেন, যে আপনি বলবেন যে কেন এই ওথটা আপনারা অ্যাভয়েড করলেন? যদি অ্যাভয়েড করতে হতো এটা আগে কেন আপনার মেসেজটা দেননি? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনি যে বক্তব্যটা দিলেন যে মেজরিটির কারণে অহংকার দেখিয়ে আমরা সেকেন্ড, আমি বক্তব্য দিইনি, মানে যেটা এটা প্রশ্নটা বলছেন উঠলেন আর কি। সেকেন্ড ওটটি আমরা কেন নিলাম না? সেকেন্ড ওটটি ছিল আপনার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ সাংবিধানিক পরিষদ। সাংবিধানিক পরিষদ আমরা তো কখনো এগ্রি হয়নি যে সাংবিধানিক পরিষদ যদি হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি হয়, তাহলে এটা আবার বাংলা গণপরিষদও হতে পারে। গণপরিষদের কাজ আমরা জানি নতুন সংবিধান তৈরি করা, এই ব্যাপারে আমরা একমত হইনি। কিন্তু আমি যা দেখলাম ওখানে লেখা রয়েছে সাংবিধানিক সংস্কার পরিষদ। এরকম কোনো পরিষদ আপনার আইনে বা নিয়মে আছে বলে আমার জানা নেই। সেজন্য আমরা এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করেছি মেজরিটির কারণে। আমরা যদি কমও মেজরিটি, আমরা যদি মাইনরিটিও হতাম, দ্যাট মিনস বিরোধী দলও থাকতাম, তাহলেও আমরা এটা শপথটা নিতাম না। কারণ একটি সংসদ দুইটা কাজ করবে, একটা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে অর্থাৎ সংবিধান তৈরি করবে, আর একটা হলো আইন তৈরি করবে, সংসদ চালাবে। এই যে জিনিসটা প্রথমে যখন ঐক্যমত কমিশনে বলা হয়েছিল, তখনই কিন্তু আমরা এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম এবং নোট অফ ডিসেন্টও দিয়েছি। সুতরাং যদি এখন আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারেন যে কেন আমরা সাংবিধানিক পরিষদে ওথ নিব, তাইলে হয়তো এই জিনিসটা রিকনসিডার করা যেতে পারে। কিন্তু আমি যেটা বুঝছি যে সাংবিধানিক পরিষদ বিএনপি ঐক্যমত কমিশনও মানেনি এবং যুক্তির খাতিরেও মানা উচিত না। কারণ নতুন একটা সংবিধান আমরা তৈরি করতে চাচ্ছি না। আমরা সংবিধানের যে সংস্কারগুলো হবে, ইভেন ঐক্যমত কমিশন যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে, আমাদের নোট অফ ডিসেন্ট সহ সেই সব বিষয় যদি আমরা ইনকর্পোরেট করতে চাই সংবিধানে, তখন কিন্তু আর একটা রেফারেন্ডামের প্রয়োজন হবে। সুতরাং এই রেফারেন্ডামেরটা হয়েছিল, কিন্তু আমাদের সব টকশোগুলো দেখবেন রিভিউ করে, আমরা বলেছিলাম এই রেফারেন্ডামটা হয়েছে আস্থা এবং অনাস্থার ঘাটতি ছিল। একদল আর এক দলকে বিশ্বাস করতো না যে ওই দল যদি ক্ষমতায় যায় তারা হয়তো এই আপনার সংবিধান যে সংস্কার করা হবে, এইসব 53টা প্রস্তাব, এগুলো মানবে না। যাতে মানে এই জন্য জনগণের উইলটা আমরা নিলাম, আবার আমরা কমিটমেন্টও করলাম যে আমরা মানবো। এখন যদি আমরা না মানি, তাহলে আপনি কিন্তু নৈতিকভাবে আপনি পরাজিত হচ্ছেন বা নৈতিক স্খলন হলো, কিন্তু লিগাল কোনো কিছু আপনি করতে হবে না। লিগালি কিন্তু আমরা উই আর নট বাউন্ড টু। কারণ কি আপনার আগের কোনো পাবলিক এগ্রিমেন্ট বা পলিটিক্যাল এগ্রিমেন্ট বা আগের কোনো পার্লামেন্টের আইন পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য না, যেহেতু পার্লামেন্টটা সার্বভৌম। জনগণ যেমন সার্বভৌম, পার্লামেন্টটা সার্বভৌম। ওই সার্বভৌম পার্লামেন্টের উপরে আপনি কিছু চাপিয়ে দিতে পারবেন না। ওটা আগেরটা আমার যেটা পলিটিক্যাল কন্ট্রাক্টটা আমাদের যেটা ছিল, এটা যদি আমি না মানি, তাহলে আপনি নৈতিকভাবে অনেক দোষারোপ করতে পারবেন, লিগ্যালি কিছু করতে পারবেন না। শিশির মনিরের এই বিষয়ে যুক্তিটা শুনি যে আপনারা আসলে, আমরা দেখলাম যে 11 দলীয় জোট এটা আসলে শপথ, মন্ত্রীদের শপথটা বর্জন করলো। এর মধ্যে দিয়ে মনে হয়েছে যেন সেই পুরনো বিরোধী দলের সেই বর্জন রাজনীতিতে একদম ডে ওয়ান থেকে শুরু হলো। এখানে কি আসলে আলোচনার সুযোগ ছিল কিনা বা বোঝাপড়ার সুযোগ ছিল কিনা? দেখুন, এই প্রশ্নটা যদি আপনি কড়া সমালোচনা করেন তাহলে এক ধরনের উত্তর হবে, আর যদি রিকনসিলিয়েশন মেথডে দেখেন তাহলে আরেক ধরনের উত্তর। ভায়োলেশন বিএনপি শুরু করেছে, আমি বলেছি অহংকারের কারণে করেছে। উচিত হয়, উচিত ছিল যদি এই শপথটা এইভাবে নাও নিতে হতো, তাহলে জনাব তারেক রহমান সাহেব, বর্তমানে প্রাইম মিনিস্টার, তিনি যখন যাদের সঙ্গে দেখা করেছিলেন তখন এই বিষয়টা আলাপ করে নিয়ে সেটেল করে নেওয়া উচিত ছিল। তাহলে এই প্রথম দিনই এই অযথা বিতর্কটার জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না, অ্যাভয়েড করা যেত।
দুই ওয়েতে অ্যাভয়েড করা যেত। যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওনারা অমান্য করবেন, তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো। না করে যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা সিদ্ধান্ত নিতেই পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদেশ তারা মানবেন না। কিন্তু এই যুক্তিকে আপনারা কিভাবে দেখছেন, যেটা আসলে সাংবিধানিক না, সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। আমরা শুনলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরই হতে পারে। তো এই জায়গাটাকে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? কি মিন করছেন উনি মিন করছেন যে এই ওত তারা নিতে পারেন, কিন্তু এভাবে নয় ওইভাবে নিতে পারেন, এটাই তো মিন করছে। যদি আপনার কথার বুঝতে পারছি যে সংবিধানে থাকতে হবে, সাংবিধানিকভাবে করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে, কোন রাজনৈতিক দল, কোন মন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন, মানব না বলতে পারবে? না, আমরা জুলাই সনদকে আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি। আমাকে উত্তরটা দিতে দেন। এটা তো আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি। মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। এমন যদি হতো যে তারা এটা না মেনে হাইকোর্টে গেলেন, হাইকোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন যে আইনটা অসাংবিধানিক, হাইকোর্ট বলে দিল এটা অসাংবিধানিক, তাহলে কোন একটা দল, কোন একটা ব্যক্তি, কোন একটা গোষ্ঠী সে বলবে যে ঠিক আছে এটা হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে বেআইনি, আমরা এটা মানতে বাধ্য নই, বাস ফিনিশ। আইন একটা আছে এক্সিস্টিং, আপনি বলছেন এটা বেআইনি, আপনি কে তাহলে? না, এই রিস্কটা তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোনো দলের জন্য এটা যথার্থ হবে কিনা, যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জ হইতে পারে ইন ফিউচার। হয়তো বিএনপি করে নাই, কিন্তু ভবিষ্যতে কেউ যদি করে, এই 13 নভেম্বরে যে সাংবিধানিক আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন সেটা তো চ্যালেঞ্জ করলে ঝুঁকি সেটা আছে। আমি আব্দুল তুষার, না আগে আমাকে বলতে দেন, এই প্রশ্নের জবাব যদি চান তাহলে আপনি আমার কাছ থেকে নিতে হবে। 5th অ্যামেন্ডমেন্ট করেছিলেন ওনারা পার্লামেন্টে, মেজর জিয়া রহমান, অসাংবিধানিক হয়ে যায় নাই? গেছে? আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 13 অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে। তার মানে কি, যখন সংবিধানের ওই বিধান ছিল তখন আপনি মানবেন না? এইটা বিধান থাকা সত্ত্বেও আপনারা মানছেন না, এইটাকেই আমরা বলছি এটা মেজরিটির জন্য করা ঠিক হয় নাই। আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে ঠিক আছে এই আইনের কার্যকারিতাটা আমরা আপাতত বন্ধ রাখবো, তাহলে সকলের জন্য বন্ধ। নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সে আলোচনাটা আমাকে 10 সেকেন্ড বলতেন। অ্যাজ এ আপনার প্লিডার, অ্যাজ এ অ্যাডভোকেট, শিশির মনে একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু, তাই না? অপ্রাসঙ্গিক, যা দেখা অপ্রাসঙ্গিক, ওটা ভ্যানিটি দেখালো, এটা অহমিকা দেখালো। দেখা আমার কাছে, আমার জনগণ যারা আইন বোঝে, আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ, পূর্ববর্তী ইভেন পার্লামেন্টের কোনো নিয়ম পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, এইটা আমার প্রশ্ন। আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন, কনস্টিটিউশনাল অর্ডার, এই অর্ডারটা ওই পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না? ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন, আইন সংবিধান, তাদের কাছে আমার প্রশ্ন। আমি যারা শুনছেন, যারা আপনি তো আগে, তুমি তো আগেই ভ্যানিটি দেখাইলে, আমি উত্তর দিব আপনাকে। প্রথমে একটা আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিয়ে গরিমা দেখাইলে যে এখন তার উত্তর তো আমি আর নিব না, কারণ অহমিকা দেখাইছো, একটা দেখাই ফেলাইছো। এখন তুমি যা বলবো সব অহমিকা শুনে বলবা। আমি জনগণের যারা কনস্টিটিউশনাল সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন যে আমার পার্লামেন্টারি সার্বভৌম হয় কি, মানতে বাধ্য কিনা? ঠিক আছে, আপনার মানতে পারে, আমার ভাবে মানলে মানলাম, কিন্তু আমি মানতে বাধ্য কিনা, এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি আগে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন, এটা আমি মানবো?
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে আপনি বলেছিলেন যে আমরা অন্তর্বর্তী সরকারে যারা কাজ করেছেন তাদের কাছেও আমরা শুনেছি অন্তর্বর্তী সরকার চাইলে সব কিছু করতে পারে, জনগণকে সেই পারমিশন অন্তর্বর্তী সরকারকে দিয়ে দিয়েছে, সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। কিন্তু আবার দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারই আপনার কোর্টে যেতে হয়, রেফারেন্ডাম আনতে হয়, বা কোনো পরিবর্তন এনে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে সেই আদেশ দেওয়ার পর গণভোটেও যেতে হয়। তাহলে কেন সাংবিধানিকভাবে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে না, যেমন আমরা এখন যেটা শুনছি যে গণভোটের রায় কার্যকর করতে হলে সেটা সংসদে বিল আকারে আনাটা উচিত, এটা আমাদের এক্সপার্টসের কাছ থেকে শুনতেছি আমরা, এবং সেটা আসলে সংবিধানের 3য় তফসিল অন্তর্ভুক্ত করার পরে হতে পারে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা মানে কোন জিনিসটা মিসিংটা কোথায় আসলে, মানে দুটো জায়গায় আমরা শুনছি। একবার আপনারা বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা এই সরকারের ছিল, অন্তর্বর্তী সরকারের ছিল, তারপর আবার গণভোটে যাওয়া, আইনের দিকে গেলে সংবিধান মাথায় রাখলে কেন সাংবিধানিকভাবে প্রপারলি এটা মানা হচ্ছে না? দেখুন, এই তর্কটা কিন্তু আগেই হয়ে গেছে অনেক। এখন এসে যে তর্কটা আমরা করছি, এই তর্কটা কিন্তু থার্ড টাইম মনে করছি, মনে হয় এই যে না, প্রশ্নটা। অনেকবার হয়েছে হ্যাঁ, এটা। এই তর্কটা মনে হয় থার্ড টাইম আসছে। আমিও দেখছি টক শোতে, পত্রিকায়, কোর্টে, ঐকমত্য কমিশনে অনেক লম্বা আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। হওয়ার পরেই এই সলিউশনটা বের হয়েছিল যে আমরা এই তরিকাটা অবলম্বন করব। একটু অ্যাড করি আমি, আপনি বলবেন, একটু অ্যাড করি। এই যে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে, এই আদেশটা দেওয়ার আগে কিন্তু আমরা ডিটেইলে দলগুলোর সাথে আলোচনা করতে দেখিনি, এবং দেখিনি যে সেটা নিয়ে অন্তত বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে যেটা আমাদের সাথে আলোচনা না করে দেওয়া হয়েছিল। একটা জাস্ট আপনাকে এই নোটটা জানিয়ে রাখি। আপনি শুনেন, আমি তো এটা পার্ট ছিলাম। 4 দিন প্রথম চারটা ঠিক হয়ে গেল যে কি কি সংস্কার হবে। কিছু দ্বিমত আছে, কিছু দ্বিমত নাই, ঐকমত্য আছে, ঠিক হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আসলো যে এই চার্টারটা রিয়েলিটিতে আসবে কি করে। তখন একটা ঐকমত্য কমিশন মুলতবি হয়ে গেল। মুলতবি হয়ে বলল যে আমরা কি কি মেকানিজম এটা হতে পারে এই ব্যাপারে আমরা পরবর্তী মিটিংয়ে এজেন্ডা আকারে উপস্থাপন করব। 3 দিনের বিরতি হলো, তারপরে মিটিং ডাকা হলো। মিটিংয়ে 5টা অপশন দেওয়া হলো। 5টা অপশন, একটা বললো যে একটা রেফারেন্ডাম হতে পারে, একটা বললো যে আগামীর সংসদে হতে পারে, একটা বললো যে আমরা একটা বাস্তবায়ন আদেশ জারি করতে পারি, এটা হতে পারে। আরেকটা বললেন যে এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আসবে তখন নিম্নকক্ষে অ্যাপ্রুভাল হবে, নিম্নকক্ষে পাস হবে, উচ্চকক্ষে অ্যাপ্রুভাল হয়ে হবে। এবং যে 84টা সংস্কারকে একসাথে করা হলো তখন সেই অপশনটাকে আমাদেরকে টিক মার্ক দিতে বললো। উপরে দেখবেন আপনি ফর্মটা এখনো আছে, টিক মার্ক, হ্যাঁ না আছে। তো ওই প্রশ্নে এসে দাঁড়ালো যে তাহলে আমরা কোন রাস্তা অবলম্বন করব, কোনটা অধিকতর টেকসই রাস্তা হবে। রেভলিউশন তো হয়ে গেছে, এক সরকার তো পালিয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট তো আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো এখানে কনস্টিটিউশনের কোনো বিধান মেনে নাই, কোনো কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নাই। ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট না থেকে ছিল কি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, ওইটাও তো আমরা বাদ করে দিচ্ছি। কিন্তু আবার একটা সরকার ইফেক্টিভ দেশ চালাচ্ছে। 8 তারিখে গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টার শপথও কিন্তু ছিল না সংবিধানে। আপনারা ভালো করে খুঁজে দেখবেন, প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ সংবিধানের পিছনে ছিল না, কিন্তু ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েই শপথটা নেওয়া হয়েছে। এজিউম করে এই যে সরকারটা ফাংশন করছে তার 3টা ম্যান্ডেটের কথা বলা হলো। এটা হলো তারা সংস্কার করবে, বিচার করবে আর নির্বাচন করবে। আমরা একটু সংক্ষেপ করতে চাই, এটা সংক্ষেপে আনসার নাই তো এখানে। আমরা পিছনে আমি একদমই সংক্ষেপে জানতে চেয়েছিলাম যে মানে যদি এখন এসে যে জায়গাটা আমরা সংবিধানের বিষয়টা মাথায় রাখি তাহলে আমরা প্রপারলি সেই প্রসেসটা কেন যে ইস্যুটা আমরা এখন আলোচনা করছি, এখন যে কথাটা বলছেন, এই দেশে কি 2-3 বার মার্শাল ল জারি হয় নাই? এই দেশে মার্শাল ল এক্সপেরিয়েন্স দেখিনি আমরা। এখন মার্শাল ল জারির সাথে তো এটা তুলনা আমাকে উত্তর দিতে দিচ্ছেন না তো। শেষ করে এখন এসে যে প্রবলেমটা দাঁড়িয়েছে, আমরা বেমালুম এই এক্সারসাইজটাকে ভুলে গেছি। ভুলে গিয়ে মনে হচ্ছে যে আমরা অল ওভার এগেইন আবার নতুন করে স্টার্ট করব। এই যে এক্সারসাইজটা এখানে হয়েছে, এই এক্সারসাইজটা মেনে অগ্রসর হলে কি অসুবিধা হতো? এই যে বছর ভবিষ্যতে যদি কেউ চ্যালেঞ্জ করতো, তো ভবিষ্যতে তো আপনি সবই চ্যালেঞ্জ হবে না? না, আপনার সেই ফাঁক রাখলে তো চ্যালেঞ্জ করবে। কোথায় চ্যালেঞ্জ? এটা কি চ্যালেঞ্জ হবে এখানে? এই জন্য তো সংবিধান সংস্কার সভা, উত্তর দাও আমার মনে হয় আজিল বাড়ি হেলা সংবিধান সংস্কার সভা আলোচনাটা বেসিক স্ট্রাকচার। এই টপিকে আমরা একটু শুনুন আমার কথাটা, শুনুন। এই 47টার মধ্যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ অফ দ্য কনস্টিটিউশন আছে। তখন প্রশ্ন আসলো যে অতীতের যে সমস্ত সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলো বাতিল ঘোষণা হয়েছে এগুলো সব বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে
কন্ট্রাডিক্টরি। তাই বললো যে তাইলে আমরা সংবিধান সংস্কার সবাই সেগুলোকে আলোচনা করব, যেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা ভায়োলেট না। কিন্তু কথা হচ্ছে যে সেই সংবিধান সংস্কার সভায় বলি আমরা যাই বলি না কেন, আলোচনার তো স্কোপ বন্ধ হয়ে যাচ্ছে না। আর সংবিধানের সংস্কার তো আসলে সভা না করেও পসিবল। বেসিক অ্যামেন্ডমেন্ট তো সংবিধানের Possible মধ্যে না, তাহলে আপনাকে এর আগেও হয়েছে তো। তাইলে আপনাকে জুরিসপ্রুডেন্সটা জানতে হবে সংবিধান সংস্কার সভা কাকে বলে না, আর সেটা নরমাল পার্লামেন্ট কিছু কাকে বলে। কিছু জানি, এই কিছু অংশটুকু জানি, তো আপনারা জানেন না। কিছু জানি। আচার্য বাড়ি হেলাল শেষ করতে অ্যাডভোকেট চাই। শিশির মনির একটা রাজনীতি করেছি, আমরা রাজপথে ছিলাম। আমার বক্তব্য আর মেডিটেশন করতে হবে আগে, ওরাকে মেডিটেশন করতে হবে, কেন উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হয়ে গেলে তো আলোচনা হবে না, হবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে আগে। না, ওই control, ওটা সঠিক এখন না। কথা হলো যে আমরা সংবিধান জিরোতে যাচ্ছেন কেন? সংস্কার পরিষদ নামে কোনো জিনিস সংবিধানে আছে কি নেই। যদি আছে থাকে তাহলে জনগণ শুনছে, আইন অগ্রসর। সংবিধান সংস্কার পরিষদ নামে এক্সিস্টিং সংবিধানে কোনো কিছু নেই। আর এই যে তর্ক বিতর্কটা, এটার প্রকৃষ্ট স্থান হলো সংসদ, যেটা আমরা রক্ত দিয়ে সংগ্রাম দিয়ে আন্দোলন করে আমরা তৈরি করেছি। সেখানে আলোচনা করলে ভালো হয়। এইটা হলো আমার বক্তব্য। ওকে, আমরা একটু অন্য বিষয়ে আলাপ করতে চাই। আমরা সরকারের চ্যালেঞ্জ তিনটি বিষয়ে আপনারা অগ্রাধিকার দিয়েছেন, সেই বিষয়ে শুনবো। এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ পেছনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও শুনবো। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাট একটা নিউজ প্রকাশ করেছে, নির্বাচনের বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত, সেটা নিয়ে একটা বিশ্লেষণ করেছে। আমি এই ব্যাপারে আপনাদের সাথে প্রথম, আপনারা দুজনেই নির্বাচন করে এসেছেন, তারপর যেহেতু প্রোগ্রাম করছি, আমি একটু শুনতে চাই যে নির্বাচনে বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত। অর্থাৎ হাইপটা যে ছিল, আমরা এমনকি জামাতের অনেককে তো বলতে শুনেছি আমরা সরকার গঠন করছি। আপনার বিশ্লেষণ কি বলে? আমি একটু আজিজ বাড়ি হেলাল আপনার কাছে শুনতে চাই প্রথমে। দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পেরেছি, অ্যাকসেপ্টেবল টু অল। যে ডক্টর ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন, আমরা সেই নির্বাচনটা করতে পেরেছি। এটা আমাদের একটা জাতি হিসাবে একটা গর্ব যে আমরা একটা বহু রক্তের বিনিময়ে একটা ভালো নির্বাচন করতে পেরেছি, সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। ইভেন নির্বাচনের সময় যত ভায়োলেন্স হবে, নির্বাচন পরবর্তী ভায়োলেন্স, কত কিছু আপনার অনুমান করা হয়েছিল, সব কিছুকে আপনার দূরে ঠেলে রেখে আমরা একটা সুন্দর স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন করেছি। এটা হলো প্রথম অর্জন। দ্বিতীয়, যে জামাতের যে ভাইবটা তুলছিল, এইটা মনে করেন প্রথম বক্তব্য হলো যে আপনার তাদের একটা অনলাইন, অর্থাৎ পিআর যে টিম ছিল তাদের, অনলাইনে তারা খুব অ্যাক্টিভ ছিল। অনলাইনে এমন, কারণ অনলাইনের এরিয়া এখন অনেক বড়, অ্যাকচুয়াল জগতে, ভার্চুয়াল জগতের এরিয়া কিন্তু অনেক বড়। এই ভার্চুয়াল জগতে তারা একটা ভাইব তুলতে পেরেছে যে জামাত ইজ উইনিং অ্যান্ড গোয়িং টু দ্য পাওয়ার, এরকম একটা ভাইব তারা তুলতে পেরেছিল। তাদের ওই যে বট বাহিনী বলে, বা আমি বট বাহিনী বলছি না, যাই বলুন, তো খারাপ কোনো শব্দ না, তুলেছিল। কিন্তু জনগণ তো এই জিনিসটা বিশ্বাস করেনি, কারণ জনগণ তাদের, এখন আমি এই সংসদে না যেয়ে এখন শিশির মনিরের সাথে তর্ক করতে যাচ্ছি না, জনগণ বিশ্বাস কোনো কারণ নেই, কারণ 86-এও জনগণ তাদের বিশ্বাস করেনি, আর 71-এর কথা নাই বললাম। সুতরাং যতই ভাইব তোলেন আপনি, আপনাদের বিশ্বাসযোগ্যতা, আমি তো মনে করি যে আসলে জামাত ইসলাম যথেষ্টই ভালো করেছে। আমি তো বলছি যে তারা অবশ্যই ভালো করেছে। এইখানে মনে করেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে না, ওদের তো সবাই পালায় যায়নি, এই ভোটের থেকে সবাই ভাগ নিয়েছে। ভাগ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো আনফেয়ার মিনস করেন, যেমন আমি শাহরিয়ার ভাইকে, অ্যাডভোকেট শাহরিয়ার ভাইকে সাথে টকশো করার আমার খুব ইচ্ছা, যে তিনি এত নীতি কথা বলে, একটা গরিব মানুষের, একটা খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের সেন্টিমেন্টকে টাকা দিয়ে কেনার মতো পাপ, এটা একটা পাপ, এটা গ্রেট সিন। এটা মনে করেন যে শিরকের পরে কি কুফর, তাই না? এই টাইপের একটা পাপ, মানে এই পাপ ক্ষমার অযোগ্য পাপ, নৈতিকভাবেও পাপ, ধর্মীয় দৃষ্টি থেকেও পাপ। এইভাবে কিন্তু আপনার ভোটটা বাড়ছে। তারপরে আবার মনে করেন আমি এখন এই বিভিন্ন বয়ান তো আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মহান ধর্মকে, এই মহান ধর্মটার শিশিরও যেমন অনুসারী, আমি অনুসারী, তুষার অনুসারী, এইটাকে আবার কেউ মুক্তিযুদ্ধে একক করে দিতে চান, এটাও আমাদের ধর্মপ্রাণ মানুষ হয়তো কেউ মেনেছে, কেউ মানেনি। এই জন্য তাদের যে ভোটটা, আমি তাকে ভোটটাকে ধন্যবাদ জানাই, কিন্তু
এই যে শাহরিয়ার ইকবাল কবির ভাই যেটা করেছে এইটা কোনোভাবে সমর্থন, শিশিরও এটা সমর্থন না, কিন্তু আমরা তো এছাড়াও আরো অনেক বক্তৃতা শুনেছিলাম। আমি সবকিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ঐক্য, আমাদের নেতাও বলেছে ঐক্য, আমরা এই ঐক্যটা চাচ্ছি, কারণ এখন ঠিক আছে, আমরা বিশ্লেষণে যেতে চাই। আমি চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছ থেকেই শুনতে চাই। আমরা তো দেখলাম যে জামাত ইসলামের সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু একজন প্রার্থী দেয়া হলো, নারীদের ভোটের জন্য অনেক নারীকে রাস্তায় নামতে দেখেছি আমরা, মানে আমরা অন্তত হ্যাঁ এই মেসেজটা এসছে যে জামাত ইসলামের নারী কর্মী আছে। মুক্তিযুদ্ধের সময়ে জামাতের যে ভূমিকা ছিল সেই অপবাদ, সেই কালিমা ঢেকে দেওয়ার জন্য আমরা দেখলাম কর্নেল অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে, কিন্তু বিশ্লেষণ বা অনেকেই বলছে যে এগুলো কোনোটাই কাজে দেয়নি। কেন দেয়নি বলে আপনার মনে হয়? দেখুন, মেসি ভোট 12,76,00,000 ভোটার ছিল মনে হয় এই ভোটে। তার মধ্যে জামাত নির্বাচন করেছে 227টায়, বাকি করেছে শরিক দল। 227টার ভিতরে 68টা সিট পেয়েছে, কিছু কিছু জেলায় সবটাই পেয়েছে, 4টা সিটে 4টাই পেয়েছে, কোনো কোনো অঞ্চল আছে একটাও পায় নাই, কোনো কোনো বিভাগে আছে এক বিভাগেই 25টা পেয়েছে, আর কোনো কোনো বিভাগে আছে একটা সিটও, সিলেটে কিন্তু একটা সিটও পায়নি। সম্ভবত আরও ঢাকায় তো পেয়েছে এবার কিছু, কিন্তু ময়মনসিংহের দিকে সিট পায়নি, ওইদিকেও কিছু বিভাগেই পায়নি। চট্টগ্রামেও ভালো করে নাই, যেখানে অতীতে চট্টগ্রামে ভালো করতে, চট্টগ্রামে পুরা মিলে মানে 2টা সিট পেয়েছে। তো জনগণের এই ভোটাধিকার প্রয়োগ, তাদের মতামত প্রয়োগের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতেই হবে। আমি আপনি এজেন্ডা পেশ করব, বিএনপি এজেন্ডা পেশ করেছে, আমাদের জোটের লোকের এজেন্ডা পেশ করেছে, পিপল চুজ করেছে কাকে তারা নিবে, কাকে তারা নিবে না। এখন এটার পিছনে নানান কারণ আমরা দাঁড় করাতে পারবো। ফ্যাক্ট ইজ যে মেজরিটি সিটে, অ্যাবসলিউট মেজরিটি সিটে আমাদেরকে সাপোর্ট করে নাই, এটা রিয়ালিটি। এখন আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কত ভোটের ব্যবধানে কোন আসনে পাশ করেছে, কত ভোট আগে কার ছিল, এইটা কার ছিল, ওইটা কার ছিল, এই সমস্ত অ্যানালাইসিস আমরা দাঁড় করাতে পারবো। তবে আমি মনে করি ইন জেনারেল জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করেছে। অবশ্যই, কারণ 41 সালে 1941 এ জামাত প্রতিষ্ঠা হওয়ার পর এবার সর্বোচ্চ, এর আগে 12% ছিল করেছে, এবং জামাত এককভাবে 31% ভোট পেয়েছে। তার মধ্যে আসন নির্বাচন করেছে মাত্র 227টা, 227টাকে কেন্দ্র করে 31% ভোট পেয়েছে। আমি বাকিগুলোকে একসাথে যোগ করলে আমি এই 227টায় বিএনপি কতটুকু পেয়েছে আর এই 227টা জামাত ইসলামী কতটুকু পেয়েছে, এটা হিসাব করলে আমি দেখলাম মাত্র 60%-এর। সো এই আপনাদের এই নির্বাচনের ক্যাম্পেইনে যে প্রসিডিউর, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচনে কি আপনারা এই একই কৌশলই ব্যবহার করবেন কিনা? 5 বছরের দেশ আরো অনেক পরিবর্তন হবে, তখন গিয়ে আপনারা নির্ধারণ করবেন। 5 বছরের কৌশল এখন তার আমি আপনি নির্ধারণ করা ঠিক হবে না। কিভাবে যায় অর্থনীতি, কিভাবে যায় বর্তমান সরকারের পারফরমেন্স কেমন হয়, আমাদের সঙ্গে তাদের রিলেশনশিপ কেমন দাঁড়ায়, এরপর ইলেকশনের আগে নিশ্চয়ই আর্থসামাজিক কন্ডিশন বিবেচনা করে আপনাকে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। ওকে, মব বন্ধের কথা আপনারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যেই বলেছেন যে মব বন্ধের কথা তিনি নিশ্চয়ই স্পেসিফিক বলেছেন। মব কালচার শেষ, মব কালচার শেষ করতে গেলে আপনাদের কি কি উদ্যোগ নিতে হবে এর মাঝে একটু উল্লেখ করি। আজকে আপনাদের যাত্রা শুরু করেছেন, ঠিক আজকেই আমরা দেখলাম যে অফিসে মব সৃষ্টি ও হামলা করে এবং তালা দিয়ে অপসারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক। আমি একটু শুনতে চাই আসলে মানে আপনারা কি উদ্যোগ নেবেন, এবং এই ধরনের আপনার আজকে এই ঘোষণাটা দেওয়া হলো, আবার আজকেই তার অফিসে মব করা হচ্ছে। যদি না চায় সরকার তাকে রাখতে, পরিবর্তন করা হবে, কিন্তু কেন অফিসে তালা বন্ধ করে হামলা, মব সৃষ্টি কেন করা হবে? দেখেন, আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যখন সংসদীয় বৈঠকের পরে উনি যখন শপথ নিলেন তখন কিন্তু বলেছেন যে কোনো জুলুমকারীকে বরদাস্ত করা হবে না। বরদাস্ত শব্দটা ব্যবহার করছে, মানে খুবই এমফেসাইজ দিল যে সহ্য করা হবে না। এখন বাসসে যে ঘটনাটা ঘটেছে, এইখানে যারা মপ করেছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে, শাস্তি দেওয়া হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যে সরকার, তিনি দলীয় বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন না, তিনি জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন। যারা মব সৃষ্টি করেছে এই বাসসে, যা বলছে বাসসেই তো বলছেন, তাদের কোনো দলীয় পরিচয়, এই মবদের কোনো দলীয় পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা ওই মব স্টার, আর কোনো এদের কোনো দলীয় পরিচয় নেই। ওইটাকে আপনি বিএনপি না, জামাত না, এনসিপি এটা বলতে হবে না,
ওরা সন্ত্রাসী, যারা মব সৃষ্টি করবে, এই বিবেচনায় বিএনপি এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে, অ্যাডভোকেট শিশির মুনিন, আপনার পরামর্শ শুনে সরকারের জন্য যে সরকার কি করে মব কন্ট্রোল করা উচিত করবে? এটা হঠাৎ করে বন্ধ করাটা কঠিন হবে, কিন্তু আমার ধারণা যে স্ট্যান্ড এখন সরকার নিচ্ছে, যে ঘোষণা আজকে দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকেই তো প্রথম অফিস করেছেন, একটু সময় তো দিতে হবে, আসলে এত তাড়াহুড়া করার তো কিছু নাই। একটা 5 বছর মেয়াদী সরকার থাকবে, আজকে মাত্র অফিসগুলো, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপরে কন্ট্রোল আরোপ করছেন। যদিও একটা কথা কিন্তু সত্যি, পুলিশ বাহিনীতে বিগত সময়ে যা হয়েছে, ইনস্টিটিউশনালি পুলিশ বাহিনী যেভাবে ডেস্ট্রয় হয়েছে, বিগত 1.5 বছরে কিছুটা রিকভার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাকে আরও স্ট্রং করার বিষয় আছে। কিন্তু এইবার ইলেকশনে আপনি দেখতে পাবেন মিলিটারিদের ইফেক্টিভ ভূমিকা ছাড়া শুধু পুলিশ দিয়ে কিন্তু নির্বাচন করাটা প্রায় অসম্ভব ছিল, আমি ফিল্ডে যা দেখেছি আর কি। তো এখন তো আর মিলিটারিদের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাকে তো পুলিশের উপর আসতে হবে, বেসিক ফোর্স তো পুলিশ। তো সেটাকে আরো অনেক বেশি স্ট্রেংথেন করা দরকার। এখানে অনেক লোক সমাগম কম আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট দরকার। কিন্তু আমরা গত 18 মাসে যাদের মব করতে দেখলাম, তাদেরকে আসলে তাদের মধ্যে কোনো প্রবণতা হয়ে গেছে কিনা, তারা আবার সেই মব নিয়ে হাজির হবে কিনা, সেই বিষয়টাকে আপনার কাছে সরকার যদি স্ট্রং থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি স্ট্রং থাকে, গোয়েন্দা ইনফরমেশন যদি ইন অ্যাডভান্স পেতে পারেন, তাহলে তো এগুলো কন্ট্রোল করাটা কঠিন হবে না। বড় আকারের করতে পারবে না, ছোট আকারের বাংলাদেশের প্রতি নাগরিকের বিরুদ্ধে তো আর আপনি পুলিশ লাগিয়ে দিতে পারবেন না। কিছুটা 2-4টা এরকম আছে বাংলাদেশে, সবসময় হয়, কিন্তু এটাকে গুড উইশেস দেখা যাচ্ছে গভর্নমেন্টের। তো গুড উইশেসটা যদি থাকে, তাহলে আমার ধারণা প্রিভেন্ট করতে পারবে অনেক কিছু। এটার জন্য গোয়েন্দা তথ্য দরকার। আর সেকেন্ড যেটা, যদি হয় তাহলে যে কিউরেটিভ মেজারটা নিতে হয়, পরবর্তীতে পিউনিটিভ মেজার নিতে হয়, সেটা যদি প্রপারলি দেখতে পায় মানুষ হচ্ছে, আমার ধারণা যারা এটা করতে চাইবে তারা অটোমেটিক্যালি সাবসাইডেড হয়ে যাবে। কতটুকু আশাবাদী যে জাতীয় স্বার্থ রক্ষা করে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন, তিনি যে কথা বলেছেন? আসলে একজন মানুষ তার গুড উইশ প্রকাশ করছে, আমি তো আর বলতে পারি না যে তার গুড উইশ বাস্তবায়ন করবেন না। তার গুড উইশেসকে আমি খুবই স্বাগত জানাই। তবে আমি মনে করি যে জাতীয় স্বার্থ ফরেন বডিগুলোর সামনে উপস্থাপন করে ন্যায্য হিস্সা আদায় করার যে প্রক্রিয়া, এটার জন্য ইফিসিয়েন্সি দরকার হয়, এটার জন্য ইফেক্টিভ পুশ করার মতো টেন্ডেন্সি এবং ক্যাপাসিটি দরকার হয়। এই ভদ্রলোকের আমি যতটুকু জানি, তার ট্র্যাক রেকর্ড ইজ গুড। যদিও মাঝখানে ওনাকে এই সরকারের মন্ত্রী বানানো না বানানো নিয়ে কিছুটা ধোঁয়াশে পরিবেশ তৈরি হয়েছে, বাট হাউএভার আমি মনে করি ওনার যে ক্রেডিবিলিটি আছে, ওনার যে অতীত ক্রেডিবিলিটি আছে, যে সমস্ত জায়গায় উনি সার্ভিস দিয়েছেন উইথ গুড উইশ, মানে গুড উইলের সঙ্গে দিয়েছেন, তো আমি এক্সপেক্ট করব আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, সরকারও ভালো কিছু করুক। শেষ করে দেবো একদমই, আজিজুল বারী হেলাল, আপনি একদমই এই বিষয়টাই আপনার কাছে বলার কিছু নেই, কারণ আপনি এখানে নতুন কিছু অ্যাড করবেন না, কারণ আপনাদের সরকার, তিনি আপনাদের সরকারের অংশ, তিনি যেহেতু বলেছেন, আপনিও এটাই বলবেন যে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিএনপি দেশ পরিচালনা করবে। আমি ছোট একটা প্রশ্ন এখানে করতে চাই, সেটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর খলিলুর রহমান, তার ব্যাপারে আপনারা যে একসময় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ব্যাপারটা একটু আপনি বলবেন যে আপনারা কেন তাহলে তখন অভিযোগ করলেন, যেহেতু তাকে আপনারা এখন ক্যাবিনেটে নিলেন, সেটাকে তখন আসলে আপনারা পরবর্তী যাচাই করে দেখেছেন, কি আসলে মূল ব্যাপারটা? দেখেন, তখন আমরা বলেছিলাম যে আপনার যখন পররাষ্ট্র উপদেষ্টাই ছিল খুব সম্ভব ইউনূস সরকার, তাই না, তখন আমার তার সাথে অনেকগুলো, তার ব্যাপারে অনেকগুলো আমাদের অবজারভেশন ছিল, নিরাপত্তা কিছু রিজার্ভেশন ছিল তার ব্যাপারে। এরপরে মনে করেন পলিটিক্সে আমাদের যে ফরেন পলিসি, যেটা যে বাংলাদেশ ফার্স্ট, উনি হয়তো বা এটার সাথে অ্যাগ্রি করছেন, বা সেই সময় এখন আপনি বলতে পারেন তিনি কি তখন বাংলাদেশ ফার্স্ট এই ফরেন পলিসি ছিল না, যে ফ্রেন্ডস টু অল, মেডিস টু নান, এটা আমাদের চিরকালীন একটা পররাষ্ট্রনীতি। এটার থেকে আমরা সরে আসছি, কিন্তু এখন ওইটা কিন্তু আর পররাষ্ট্রনীতি হিসেবে তুষারবাজ যারা বলছেন ওরা কিন্তু থাকবে না। আমরা এখন বাংলাদেশ ফার্স্ট এই নীতিটা চেঞ্জ করে সংসদে আলোচনা করা দরকার। এখন আমাদের এই সমস্ত বিবেচনার সাথে পলিটিক্যাল যে প্রোগ্রামসগুলো আমাদের আছে, বিদেশের বন্ধু রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে আমাদের যে থিওরি, এই থিওরির সাথে নিশ্চয়ই তিনি একমত হয়েছেন। হয়তো আগে কোনো কোনো বিষয়ে দ্বিমত ছিল, এই জন্য তাকে হয়তো এই দায়িত্বটা দেওয়া। ইলাবোরেশন আমি এত ডিপ যেতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আশা করব যে ভবিষ্যতে এরকম প্রশ্ন আসলে, প্রসঙ্গ আসলে পরে আমরা ডিটেইল জানতে পারবো।